একটা 5,000 গাড়িকে আপনি লাইন আপ করতে পারেন না, যে সশস্ত্র বাহিনী, যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে দিয়ে আপনি চিন্তা করছেন ভারতের সঙ্গে যুদ্ধ করতে যাবেন। অবাক লাগে আমরা নিজেদের গায়ে মাসুল কতটুকু, আমার শরীরের থাম শক্তি কতটুকু, সেটা আমি বুঝি না। আমার এই থামটা দিয়ে কারো গায়ে মারলে পরে আমি ব্যথা পাবো না, সে ব্যথা পাবে, সেটাও আমি বুঝি না। আমার মুষ্টিতে এত শক্তি হয় নাই যে আমি পাথরটাকে ভেঙে ফেলবো একটা ঘুষি দিয়ে। এইটা উপলব্ধি করতে পারি না, আমরা উপদেষ্টা হয়ে যাই। দুর্ভাগ্য আমাদের দেশ। আন্দোলন করলো কারা? বৈষম্য বিরোধী কে করলো? আর বৈষম্য কারা আজকে খাচ্ছে? লুটে পুটে খাচ্ছে, চেটে পুটে খাচ্ছে কারা? ওই ছেলেদেরকেও দেখলাম ব্যাঙ্গের শরীর এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এই যে অবস্থা, সেখানে দাওয়াত দিয়েছে, প্রধান উপদেষ্টা সাহেবকে ঘেরাও করে রাখছে মিলিটারি লোকেরা, উইথ আর্মস, উইথ গান। তোমার বাড়িতে দাওয়াত দিয়েছো, তুমি তাকে গান দিয়ে আটকে রাখো। তা দাওয়াত দিলে কেন এই ভদ্রলোকে? যে এই ভদ্রলোকের নিরাপত্তা নিয়ে এত ঝুঁকিপূর্ণ, তাকে দাওয়াত দেওয়া দরকার ছিল না আমাদের সামনে, সবার সামনে? কি প্রয়োজন ছিল তোমার লোকের সামনে তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, যার নিরাপত্তা নিয়ে নিশ্চিত তোমরা চিন্তিত? আর তার নিরাপত্তা বিঘ্নিত কে যারা মেহমান ছিল তারা করতো, বা করবে কোনোদিন? করবে তো তোমরাই, এই যারা পাহারা দিয়ে আছো, তারাই তো আগামী দিনে তার জন্য নিরাপত্তা বিঘ্নিত করবা। আসলে সময় খালেদা জিয়াকে খুব তোয়াজ করে নিয়ে আসছো। সময় খালেদা জিয়ার বাড়িটা কি শেখ হাসিনা ভাঙছিল? আওয়ামী লীগ ভাঙছিল? সেই প্রশ্নের জবাবটা কে দিবে? সে হয়তো নিমিত্ত, সে হয়তো নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ তোমরা পালন করলা কেন? সেই বাড়িটা কেন ভাঙলা? কেন বাড়িটা ভেঙ্গে সেখানে তোমরা প্রাসাদ বানাইলা? তোমরাই তো বানাইছো। এই প্রশ্ন করলে তো আমরা আবার আগামীতে দাওয়াত পাবো না। কতবার দাওয়াত পাই নাই, কতবার পাইছি, এগুলো বললে দাওয়াত বন্ধ হয়ে যায়। আবার তোমাদের প্রতি একটু কিছু কথা পক্ষে বললে আবার দাওয়াত পাই। তোমাদেরকে যে সালা তোমাদের জিলেটের জেনারেল সাহেবদেরকে ধরে বাইন্ধে নিয়ে যাচ্ছে, তোমাদের লজ্জা করে না? আর তোমরা তাদেরকে পড়া দেওয়ার জন্য আমাদের সামনে এই সিপাহীদেরকে দাঁড় করে রেখেছ। আর প্রতিটা সেবার সঙ্গে কালকে যারা জামাতের লোক গেছে, ইসলামী দলের লোক গেছে, তাদের সঙ্গে কথা বলেছে। একবার খেয়াল করে দেখেছ? একবার লক্ষ্য করে দেখেছ এই প্রতিটা লোকের সঙ্গে কেন এই ইসলামিক দলের লোকগুলা ঘুষুর করলো সিপাহীকে? কেন করলো? তাদেরকে লিঙ্ক করে দেওয়া সুযোগ করে দিলাম, তাদের সঙ্গে কানেক্টিভিটি করে দিলাম, কানেকশন করে দিলাম। তোমরা কেন? তার মানে বাংলাদেশটা ষড়যন্ত্রের দেশ হয়ে গেছে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের খেলা চলতেছে। এখানে আইসা অফিসারদেরকে বলতেছো, ইউনিফর্ম পরা অফিসারদেরকে বলতেছো যে আপনারা বন্দুক বানান, কামান বানান, ট্যাঙ্ক বানান। এটা কি গণেশ সাহেব বানাবে? মেজর সাহেব বানায়? না রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়? রাষ্ট্রীয় সিদ্ধান্ত আমাদের কি ক্যাপ্টেন সাহেব, গণেশ সাহেব, মেজর সাহেব, এই জেনারেল সাহেব করে? ওনার সেই কথাগুলো বলার উদ্দেশ্য কি? আর সেইটা প্রচারিত হয় আবার তোমারই ভাইয়ের নাসিরের হোয়াটসঅ্যাপে, ইউটিউবেও। এই তো হলো তারপর ষড়যন্ত্র কোথায় হচ্ছে। সেখানে দেখলাম বিভিন্ন ইসলামিক দলের লোকগুলা যেখানে যেখানে ইউনিফর্ম অফিসার বাচ্চাদের কথা বলছে, এমনকি যারা চারপাশে গার্ড দিচ্ছে তাদের কথা বলছে। কেন বেগম খালেদা জিয়ার বা ইউনুস সাহেব যেখানে বসছে সেটা ঘেরাও করে রাখলা? কেন? কেন সবার সঙ্গে মিশতে দেওয়া হলো না? কেন উনি জনগণের সঙ্গে কথা বললো না? জনগণের মাইন্ডটা জানতে পারতো, জনগণের সঙ্গে কথা বলতে বুঝতে পারতো যে মানুষ কি চায়। অসুস্থ মাথা খালেদা জিয়াকে তোমার ধরাধরি করে নিয়ে আসলাম, নিয়ে এসে বসানোর ছবি দেখাইলা, আবার পাঠায় দিলা। তাহলে উনি যে তোমাদের হাতে বন্দি, তাই কি প্রমাণ করে দিলা? তোমাদের ইচ্ছার বাইরে যাওয়ার ক্ষমতা উনার নাই, এটাই কি প্রমাণ করে দিলেন? ইউনুসের ডাইনে বাঁয়ে যাওয়ার ক্ষমতা নাই, এক কদম ডাইনে যাওয়ার বাঁয়ে যাওয়ার ক্ষমতা নাই, এটাই কি গতকালকে রাত্রে প্রমাণ করে দিলেন আপনারা সন্ধ্যার সময়? ইউনুসের ফ্রি ম্যান আসবে, সবার সঙ্গে দেখা করবে, জাতীয় নেতৃত্ব ওখানে সবাই মিনিমাম র্যাঙ্ক কর্নেল, তার উপরে
আর রাজনীতিবিদরা সকল দল মত নির্বিশেষে জাতীয় নেতৃবৃন্দ, সচিব পর্যায়ের লোকেরা আসছে। সেখানে তুমি মিলিটারি দিয়ে, গানম্যান দিয়ে, অ্যাসেম্বলি দিয়ে, গার্ড দিয়ে রাখছো ওনাকে। কে মারতে যাবো নাকি? আর কয়টা গাড়িকে, 5,000 গাড়িকে ম্যানেজ করতে পারো নাই। কিভাবে এই গাড়িগুলা একটার পর একটা আসবে, একজনকে একজন নিয়ে চলে যাবে। আজকের এই এআই যুগে যেটা জাস্ট স্মল অ্যাপস কুড ডু ইট, একটা এমপি অফিসার কুড কন্ট্রোল দ্য হোল ট্রাফিক। আর তুমি এখানে অন্তত কয়েকশো লোককে নিয়োজিত করেছো। এই তো তোমার এফিসিয়েন্সি। এই তো আমরা বুঝি তোমাদের এফিসিয়েন্সি কোথায়। এই তোমরা যুদ্ধ করবা, এতগুলা খাওয়ার ব্যবস্থা করেছো, খাবার ডিসপ্লে করেছো, সেই খাওয়া গুলার যে ওয়েস্টেজ হলে কোথায় ফালাবা সেইটার ব্যবস্থা রাখো নাই। আর আমরাও কি অসভ্য, যেই টেবিলে খাচ্ছি নিজের উচ্ছিষ্টটা ওই টেবিলে রাখতেছি। জাতীয় অসভ্য গুলা দেখতে লজ্জা লাগে। খাওয়ার মতো কে খাচ্ছে ওখানে, কে আবার ওই খাওয়ার টেবিলেই তার উচ্ছিষ্ট রেখে দিচ্ছে। কালকে ভিডিও গুলা দেখেন আপনারা, যারা যারা ভিডিও করেছেন, যারা দেখেছেন, দেখেন। আমার কথা যদি ভুল হয় আমাকে ফাঁসি দেন, ফাঁসি লটকান আমাকে। আমি কেন আপনাদের মতো করে দেখি না? আমি কেন আপনাদের মতো করে বুঝি না? আমি কেন আপনাদের মতো এত অনুগত হতে পারি না? 10 মিনিট 15 মিনিটের জন্য সময় খালেদা জিকে আইনা একটা কি দেখালেন আপনারা? সার্কাস দেখালেন। কিভাবে রাজনীতিবিদরা আপনার কাছে মানে কি বলে, কি বলবো, বলতে হতে গেলে মানে মানে ফেড আপ। খাবার দিচ্ছেন, ডিসপ্লে করছেন, তারপরে অর্ধেক খাবার শেষ, সব খাবার নাই। প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, বক্তব্য দেওয়ার পরে বলছেন আপনারা এখন চার জন আলোচনা দাওয়াত দেওয়া হলো। প্রধান উপদেষ্টা আসবেন 3টায়, 4টায়। আপনি বলে দিলেন 3টার মধ্যে সবাইকে প্রবেশ করতে হবে। সবাই আপনাদের বাপের চাকর, ঠিক আছে, হুকুম দিছেন, দাওয়াত তো দেন না, হুকুম দিছেন, ঠিক আছে, আপনি হুকুম পালন করলাম, গেলাম। আবার বলছেন 5টার আগে কেউ বেরোতে পারবেন না, উনি আগে বেরোবেন, তারপরে বেরোবেন। ঠিক আছে, আমরা মহারাজার অধীনে বাস করি, জমিদার সাহেব যা বলবেন তাই তো আমাদের মানতে হবে, ঠিক আছে। তারপরে দেশমাতা খালেদা জি আসতেন, প্রধান উপদেষ্টার বক্তৃতা শেষ, খাওয়া দাওয়ার পরে উনি আসলেন। এই প্রটোকল বাংলাদেশে। এই দেশে যারা চেয়েছিল মুক্তিযোদ্ধাদের চিহ্ন মুছে দিবে, তাদের মুখে কালিমা দিয়ে আজকে আমরা দেখতে পেলাম মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ, যেখানে সংবিধানকে আমরা ফেলে দেওয়ার চেষ্টা করছি। সংবিধান ফেলে দেওয়া মানে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধকেও ফেলে দেওয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্তম্ভ, আমাদের স্মৃতিস্তম্ভ, সেটাকে যারা অস্বীকার করার চেষ্টা করছে, যারা বাংলাদেশের জাতীয়তাবাদ, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ইত্যাদিকে অস্বীকার করার চেষ্টা করছে, তাদের গালে প্রচন্ড চপটাঘাত দিয়ে ভুটানের রাজা সেখানে পুষ্পস্তবক অর্পণ করতে গেলেন রাষ্ট্রীয়ভাবে। এটাই হলো ভুটানের এই প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসার একটি সিগনিফিক্যান্ট, একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিদর্শন। এটাকে অস্বীকার করতে পারলেন না বর্তমান সরকার। এবং এখানে ভারতের প্রতি যে এই সরকার, তার যে নীতি পরিবর্তন করে ফেলেছে, তার নীতি যে ভারতের দিকে চলে গেছে, চলে যাচ্ছে, বা চলে গেছে, তার প্রতিফলন দিয়েছে। কারণ ভুটান এমন কেন কোন গুরুত্বপূর্ণ রাষ্ট্র নয় যে রাষ্ট্রকে বাংলাদেশে আমাদের এই ক্রাইসিস ম্যানেজমেন্টের সময় দাওয়াত করে নিয়ে আসতে হবে। আপনি যথার্থই বলেছেন যে উনি অনেক সময় ভারতের সঙ্গে অন্যান্য দেশের মধ্যস্থতা করার দায়িত্ব পালন করে থাকে, এবং সেই মধ্যস্থতা উনি করেন ভারতের পক্ষে বা ভারতের সঙ্গে যারা বোঝাপড়া করতে চায়, যাদের সরাসরি সম্পর্কটা গড়ে ওঠে নাই, তারা চায় তাদের মাধ্যমে গড়ে তুলতে। এটা হলো আমাদের দেশে তদবিরের মতো।
যেমন আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে একটা তদবির করতে চাই, একটা তদবির নিয়ে যেতে চাই, কিন্তু ওনার সঙ্গে আমার সরাসরি যোগাযোগ নাই, উনি আমাকে চিনেন না বা আমার গুরুত্ব নাই। তখন আমি চিন্তা করে দেখি তো ওনার কার কার কথা উনি শুনে কার কথাকে বেশি গুরুত্ব দেয়, এমন কোন লোকের সঙ্গে আমি যোগাযোগ করতে পারি কিনা, হোক সে ছোট, হোক তার কিন্তু অন্তর্মহলে যাওয়ার যোগ্যতা আছে লোকটিকে। ঠিক একইভাবে বাংলাদেশের ভারতের অন্তর্মহলে যাওয়ার যোগ্যতা এবং কানেক্টিভিটি আছে এই ভুটানের প্রধানমন্ত্রীর, ভুটানের রাষ্ট্রপ্রধানের। ফলে আমরা তাকে দাওয়াত দিয়ে এনেছি কেন? আমাদের নিশ্চয়ই কোনো তদবির আছে। নাহলে আপনি যথার্থই বলেছেন যে আমাদের যে অ্যাডভাইজার সাহেব, নিরাপত্তা উপদেষ্টা সাহেব দিল্লিতে যাওয়ার একটা সুযোগ পেয়েছিল এবং তার একদিনের দাওয়াত উপলক্ষ করে আরেকদিন আগে চলে গেলেন, সেখানে গিয়েও কিন্তু তিনি বাংলাদেশের সকল বিষয়গুলো স্পষ্ট করে তুলে ধরতে সক্ষম হন নাই। এমনকি উনি সাহস করে বাংলাদেশের মানুষকে বা বিশ্ববাসী জানাতে পারেন নাই উনি কালকে অজিত দোভালের সঙ্গে দেখা করে কি কথা বলেছেন। উনি সেটা বলার সাহস পাচ্ছেন না। তার মানে বুঝতে পারেন ভারতের পররাষ্ট্র নীতির চাপে আমরা কোথায় আছি। ভারত আজকে বিশ্বের ৪র্থতম পরাশক্তি, সামরিক দিক দিয়ে ভারত ৪র্থ পরাশক্তি, যেটা প্রতিদিন এই আমাদের বাংলাদেশের টেলিভিশন যমুনাতে দেখানো হয়। পৃথিবীতে 10টি সামরিক শক্তির বড় বড় শক্তি কারা সেটা দেখানো হয়, সেখানে ভারত ৪র্থতম শক্তি। আর আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের আপন প্রিয় সুলতানরাত হলো ৯ নম্বর, আর হিটলারের পক্ষের অক্ষ শক্তির আরেক রাষ্ট্র ইতালি, সে হলো ১০ম। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল অক্ষ শক্তি, যারা ছিল অন্যান্য দেশের বিরোধী, আমেরিকান, জার্মান, রাশিয়ানদের বিরুদ্ধে, সেই জার্মান শক্তির সঙ্গে যারা ছিলেন তারা ছিলেন একজন ইতালি, আরেকজন ছিলেন তুরস্ক। তুরস্কবাসীরা আমাদের মুসলমান, তাদের সুলতানাত ছিল, যদি তারা সুলতানের অধীনে আমরা কখনো যাইনি, আমরা মোগলদের অধীনে ছিলাম, তবে সুলতানাত ছিলেন। সুলতানাতের অনেক লোকেরা বাংলাদেশের লুটতরাজ করে গেছে, অনেক সময় লুটতে আসছে। কারণ আপনারা জানেন ভারতে বহু সময় সুলতানের লোকেরা, তুরস্কের লোকেরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে লুটে নিয়ে গেছে। আপনি জানেন মোহাম্মদ বিন কাসেম সিন্ধুকে জয় করেছে সেই তর্কিদের পক্ষ থেকে এসে। তারপরে বহুবার বহু লুটেরা আসছে, তারপরে আফগান লুটেরা আসছে, তৈমুর লং আসছে বাংলাদেশকে, মানে ভারতকে লুটে নিয়ে যাওয়ার জন্য। আমাদের দেশে আসছে, অনেকে লুটে নিয়ে গেছে, ফিরোজ শাহ লুটে নিয়ে গেছে, এরকম আসছে। সেই ৪র্থ শক্তিশালী রাষ্ট্রের পাশে এসে বাংলাদেশে তুরস্ক অস্ত্র বিক্রি করতে চায়, অস্ত্রাগার কিনতে চায়, অস্ত্রাগার বানাতে চায়। এবং আমাদের একজন বাণিজ্য উপদেষ্টা বলেছেন, গতকালকে সেনাবাহিনীতে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম, ইউটিউবে দেখলাম, ওনার ভাইয়ের চ্যানেলে দেখলাম, নাসিরের চ্যানেলে দেখলাম, তিনি নাকি কয়েকজন আর্মি অফিসারকে বলেছেন আপনার কামান বানান, ট্যাঙ্ক বানান। জানি না উনি অস্ত্র টাকা পয়সা দিবেন কিনা সেটা বলছেন কিনা, উনি তাদেরকে উস্কে দিয়েছেন দেশে কামান বানানোর জন্য, অস্ত্র বানানোর জন্য। এই কামান, অস্ত্র, বন্দুক বানিয়ে আমরা কার সঙ্গে যুদ্ধ করব? তাকে তো আইডেন্টিফাই করতে হবে এনিমিকে। অথচ সে অস্ত্রটা আনবো কোত্থেকে? আমরা তো সবাই জানি কার সঙ্গে ব্যবসার কার লাইন। বাংলাদেশের মানুষ, ছোট্ট দেশ, সবাই সবার কানেকশন জানে। এখন আপনি, তুরস্ক হলো ৯ম এবং ইটালি হলো ১০ম দেশ। এখনো ইটালি এবং তুরস্ক এক আছে কিনা, একসঙ্গে আছে কিনা আমরা জানি না।
তবে ইতিমধ্যে আমরা জেনেছি যে ভারত যে তাদের মিসাইল আছে, সবচেয়ে যে ক্ষেপণাস্ত্রটা তৈরি করেছে ব্রাহ্মণস, যেটা দ্বারা তারা পাকিস্তানকে আক্রমণ করেছিল, সে ব্রাহ্মণস সাইপ্রাস এবং গ্রিসের কাছে বিক্রি করেছে এবং আরো করতে যাচ্ছে। ফিলিপাইনকে বিক্রি করেছে এবং সাইপ্রাস এবং গ্রিসের কাছে বিক্রি করছে। সাইপ্রাস আর গ্রিস ঐতিহাসিক ভাবে তুরস্কের শত্রু। আজকে যে ইস্তাম্বুল তারা দখল করে আছে, সেই ইস্তাম্বুলটা গ্রিসের ছিল, আনাতোলিয়া, সেখান থেকে তাদের সাম্রাজ্য সৃষ্টি হয়েছিল। গ্রিস সাম্রাজ্য থেকে তারা দখল করে নিয়েছিল আনাতোলিয়াটা। তারা কিন্তু এখনো চায়, এখনো তারা বসপরাস প্রণালীটা গ্রিসরা এখনো দাবি করে আছে। রোমানিয়াতে কন্ট্রোল ছিল, এটা রোমানিয়ান ছিল। তুরস্ক ছিল বসপরাসের পূর্ব প্রান্তে, আর বসপরাসের পশ্চিম প্রান্তে ছিল গ্রিস, এবং তারই একটা কোণায় ছিল আমাদের সাইপ্রাস। সাইপ্রাস এটি কট্টর ক্যাথলিক খ্রিস্টানস, আর গ্রিসরা হইল রোমান খ্রিস্টানস, রোমানের অংশ। ইতালি হলো রোমানিয়ানদের কেন্দ্রস্থল, এবং সেখানে রোম আছে খ্রিস্টানদের রাষ্ট্র। ওখানে ক্রুসেড ওয়ার যুদ্ধ করে তারপরে মুসলমান থেকে শেষ পর্যন্ত গ্রিস এবং সাইপ্রাসের সীমানায়, কসোভোর সীমানায় আটকে দিয়েছে। তারপর থেকে আর মুসলমানরা পশ্চিমে যাইতে পারে নাই। এই খ্রিস্টানরা সেদিন সাইপ্রাসে এবং এই ধরে একদম যুগোস্লাভিয়া, সার্বিয়া সমস্ত জায়গাতে যুদ্ধ করে মুসলমানদেরকে ঠেকিয়ে দিয়েছে, এবং মুসলমানদেরকে শর্ত করেছে তোমরা কখনো আর পশ্চিম দিকে আসতে পারবে না। আজকে সেই সাইপ্রাসে, সেই গ্রিসে যারা মানে জন্মান্তর থেকে প্রতিপক্ষ, সেখানে ভারত ব্রাহ্মস বিক্রি করেছে, তাদের এত বড় আধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে, যেটা কন্টিনেন্টাল ব্যালিস্টিক আইসিবি, যেটা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পাঠানো যায়। সেখানে সাইপ্রাস এবং গ্রিস থেকে অতি নিকটে ইস্তাম্বুল এখন তাদের ক্ষেপণাস্ত্র, মারণাস্ত্র অধীনে চলে আসলো। আর তুমি বাংলাদেশের রাইফেলের ফ্যাক্টরি করবা, ট্যাঙ্কের ফ্যাক্টরি করবা, তো বুঝো ভারত কিভাবে দেখবে, ব্রাহ্মসের মাথা কোথায় এসে পড়বে। এই যে আমাদের দৃষ্টতা, এই যে আমাদের অপরিপক্কতা, এই যে আমাদের সবকিছুতেই দোকানদারি, ধান্দাবাজি সমস্যা, জাতির স্বার্থ, জনগণের স্বার্থ যেখানে আমাদের গুরুত্ব দিই না, আমরা বোঝারও চেষ্টা করি না আমাদের জাতির কল্যাণ কিসে হবে, কিভাবে আমার মানুষগুলোকে আমরা উন্নত করতে পারবো, আরো তাদের সুখ শান্তি বৃদ্ধি করতে পারবো, সমৃদ্ধি করতে পারবো, কি করে আমি আমার আগামী প্রজন্মকে আরো বেশি সমৃদ্ধশালী করতে হবে, সেই দিকে আমার দৃষ্টি নাই। আমরা এখানে যুদ্ধের দামামা বাজানোর চেষ্টা করছি, এখানে আমরা একটা যুদ্ধ উস্কায় দেওয়ার চেষ্টা করছি এমন এক শক্তির বিরুদ্ধে, যে শক্তিটি বিশ্বের 10টি শক্তির মধ্যে 4 নম্বর। অর্থনীতিতেও তারা 4, আগামীতে হয়তো 3-এ তারা চলে যাবে। এবং ওই রাষ্ট্রের সঙ্গে সরাসরি সম্পর্ক চীনের, বৈরী সম্পর্ক থাকলেও ব্যবসায়িক সম্পর্ক আছে। সরাসরি সম্পর্ক রাশিয়ার সঙ্গে, আমেরিকার সঙ্গে। তারা কখনোই চীন ভারতের সঙ্গে তার সীমান্ত নিয়ে ঝগড়া করতে পারবে, মারামারি কাটাকাটি করতে পারবে, কিন্তু কখনোই তৃতীয় পক্ষ নিয়ে ভারতের সঙ্গে সে কখনোই সংঘাতে জড়াবে না। আর রাশিয়া তো অবশ্যই না। আজকে যে ইউক্রেন যুদ্ধে যে রাশিয়া যে বেকায়দায় পড়েছিল অর্থনৈতিকভাবে, তাকে উদ্ধার করে দিয়েছে এই ভারত এবং চীন। এই ভারত এবং চীন যদি রাশিয়া থেকে তেল না কিনতো, খনিজ তেল যদি না কিনতো, তাহলে রাশিয়া এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হতো না। এটা সকল বিশ্বের লোকেরাই বলছে। আর এই তেলের ব্যবসাটা টিকিয়ে রেখেছে একমাত্র চীন এবং ভারত। এবং ভারত এই যাবৎকালে গত 2 বছরে সবচেয়ে বেশি তেল রপ্তানি করেছে ইউরোপে, রিফাইন্ড ওয়েল।
তারা সেই তেলটাকে প্রক্রিয়াজাত করে পেট্রোল বানিয়ে ডিজেল বানিয়ে তারা ইউরোপে বিক্রি করেছে। এই জিনিসগুলো আপনাদের কনসিডার নেবেন না, নিয়ে আমার উস্কায় দেয়, বলবেন যে বন্দুক বানান, ট্যাঙ্ক বানান। উনি কি জানেন বন্দুক আর ট্যাঙ্কদের দিনে যুদ্ধের দিন চলে গেছে বহুত আগে? এখন আর পৃথিবীতে বন্দুক দিয়া যুদ্ধ হয় না, ট্যাঙ্ক দিয়া যুদ্ধ হয় না, এটা চলে গেছে। এখন ড্রোনের যুগ আসে, ড্রোন ড্রোন ড্রোন। এখানে টার্গেট আইডেন্টিফাইড, এখানে মানুষ মরে না। এখন শত্রুকে মারতে পারবে না, আপনার মাথার উপরে ড্রোন এসে বোমা ফালায় দিয়ে চলে যাবে। আপনি যদি ড্রোন পালাইতে বলতেন তাহলে বুঝতে পারতাম যে ড্রোনের একটা আধুনিক আলাদা ব্যবহার আছে। ড্রোন দিয়ে আমি আমার দেশের উপরে, মাথার উপরে পর্যবেক্ষণ করতে পারবো, আমি আমার বিভিন্ন ভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারবো। এবার কালকে আমি বলছিলাম, আমরা সশস্ত্র বাহিনীর একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে দেখলাম অনুষ্ঠানের পরে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগছে গাড়ির যানজট করে গাড়িগুলো নিয়ে আসছে। আর এই বয়স্ক বৃদ্ধ মানুষগুলো রাস্তার পাশে ধরে আছে, গাড়ি আসতেছে না। তখন আমি একটা এমপি মিলিটারি পুলিশের ক্যাপ্টেনকে ডেকে বললাম, তুমি না আধুনিক ছেলে, তুমি না এই প্রজন্মের ছেলে, তুমি কি তোমার সিও কে বলতে পারো নাই যে স্যার এই সমস্যাটার সমাধান তো রাস্তায় মিলিটারি পুলিশ লাগায় না, রাস্তায় মিলিটারি পুলিশ দাঁড় করে সমস্যা না, এই সমস্যার জন্য তোমার দরকার ছিল একটা ছোট্ট অ্যাপস। যতগুলো লোককে দাওয়াত দিয়েছো তাদের গাড়িতে একটা স্টিকার দিয়েছো, স্টিকারটার মধ্যে তোমার একটা স্ক্যানার বসিয়ে দিতা। ওই গাড়িটা যখন ঢুকতো, প্যাসেঞ্জার নামাইতো, তখন তুমি স্ক্যান করে রেখে দিতা। ওখানে একটা বসায় দিলে, স্পট বসায় দিলে, স্ক্যান করলে বুঝে যেত গাড়িটা এই নাম্বার। সেই গাড়িটা গিয়া 1 কিলোমিটার দূরে যেখানে গাড়ি পার্কিং ব্যবস্থা করতো সেখানে বসে থাকতো। তারপরে ওনার সাহেব যখন আসবে, যখন গাড়ি চাইবে, তখন 2 মিনিট বা 5 মিনিট আগে তুমি ওনার গাড়িটাকে কল দিলেই ওই গাড়িটা আসতো। তো অটোমেটিক্যালি একটা সিরিয়াল তৈরি হয়ে যেত, গাড়িগুলা পার্কিং থেকে বের হওয়ার দরকার ছিল না। জাস্ট অ্যাপসটা ব্যবহার করলে, এই যুগে এটা ব্যবহার করলে একজনের পর একজন গাড়ি আসতে থাকতো। আর যারা সবাই বসে আছেন চেয়ার টেবিলে বসে থাকতো, গাড়ি আসলে বলতো স্যার আপনি গাড়ি আসছে, আপনি গাড়ি আসছে। সেখানে কোনো ম্যান পাওয়ারও দরকার ছিল না, জাস্ট স্ক্যানারটা দিয়ে সে চলে আসতে পারতো। ম্যাক্সিমাম 15 থেকে আধা ঘন্টা সময় লাগতো। এই জিনিসটা আমাদের সেনাবাহিনীর ভাইদের মাথায় নাই। এটাই তো প্রমাণিত হলো। ক্যাপ্টেনকে বললাম, বলে স্যার আমাকে বললে কি হবে, আমি বুঝি ওনাকে কি বললাম, কিন্তু তাকে রাস্তার পাশে পেয়েছিলাম বলে বসে বসে তার সঙ্গে খোশ আলাপ করছিলাম। তারপরে এই লোকগুলা এত কষ্ট পাইলো, কিন্তু বলবে না, সেনাবাহিনীর পক্ষে বলতে গেলে তো সব ভয় পায়। এমন একটা অবস্থায় আছি আমরা, বলেন। ডক্টর বদরুল মজুমদার সাহেব আমার সামনে, এবি পার্টির মুজিবুর রহমান সাহেবের সামনে হঠাৎ করে ফিট হয়ে গেলেন, পড়ে গেলেন। কেউ নাই, সবাই তাকে মানে দাঁড় করে রাখছে। মুজিবুর রহমান সাহেবকে বলে, আমি বোকার মতো চিৎকার করে ডাকাইয়া ওই যে জেনারেল হাফিজ, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জেনারেল হাফিজ বলো, জেনারেল হাফিজ প্লিজ কাম হিয়ার, সি দিস, এই লোকটা মারা যাচ্ছে, তুমি তাড়াতাড়ি তুমি একজন ফার্স্ট এড ডাকো, ডাক্তার ডাকো, নার্স ডাকো, কাউকে ডাকো। এতগুলো অফিসের মধ্যে একটা অফিসার পাওয়া গেল না এসে দেখতে। কতক্ষণ একজন লেস নায়ক আসছে, তারপর একটা স্ট্রেচার নিয়ে আসছে চিলাচিলি করার জন্য। তারপরে মজুমদার সাহেবকে স্ট্রেচার করে নিয়ে যাওয়া হয়েছে। যদি আল্লাহ না করুক এই বয়স্ক লোকটা ওদের মারা যেত কালকে ওখানে, কি জবাব দিতাম জাতির কাছে আমরা, বলেন। এতগুলো অফিসার দাওয়াতে ছিল, একটা অফিসার দৌড়ে এসে বললো না আমি মেডিকেল স্পেশালিস্ট, আমি সার্জিক্যাল স্পেশালিস্ট, আমি এই স্পেশালিস্ট, লেট মি সি, লেট মি চেক হিম। তার মানে রাজনীতিবিদদের প্রতি এই দেশের সামরিক কর্মকর্তাদের বিদ্বেষ কতটুকু, এটা তো বোঝা গেল। তারপরে করে নিয়ে গেছে, আর বাকিগুলোকে কোনো কেউ জানেও না ঘটনাটা কি ঘটতেছে, কেউ তাকায় দেখলো না যে লোকটা স্টেশনে করে নিয়ে যাওয়া হচ্ছে কেন। এগুলো আমাদের সহানুভূতি, এগুলো আমাদের সহমর্মিতা। আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই এবি পার্টির মজিবুর রহমান সাহেবকে। উনার গায়ের উপরে উনি পড়ে গেছিলেন, উনি যেভাবে ধরে রেখেছেন, তারপরে বাতাস করেছেন, পানি খাওয়াইছেন, যে পরিচর্যা করেছেন, আমি সেই জন্য মজিবুর রহমান সাহেবকে মনে করি আমাদের চেয়ে অনেক বেশি মানবিক,
অনেক বেশি নেতা নেতৃত্ব সুলভ আচরণ দেখানোর মতো ওরকম একটা পরিস্থিতিতে উনি ঠান্ডা মাথায় যেভাবে নিজে ব্যক্তিগতভাবে ওনার ভিজিটিং কার্ডটা দিয়ে বাতাস করেছেন ওনার মুখে, যে দাওয়াতের কার্ডটা আনতে ছিল না, দাওয়াতের কার্ডটা দিয়ে তার মুখে বাতাস করেছেন। এই চিত্রটা যদি আমি দেখাতে পারতাম, যদি ভিডিও করতে পারতাম, দেখাতে পারতাম, আমি জাতিকে দেখাইতে পারতাম, হ্যাঁ মুজিবুর রহমানদের মতো নেতা এখনো আছে যারা জনগণের কল্যাণে আগে আসতে পারে। মুজিবুর রহমান ভাই শুনলে যাই না, কিছু মাইন্ড করবেন না, কিন্তু আমি কৃতজ্ঞতা জানাই আপনার কাছে, ধন্যবাদ জানাই কালকে আপনি যেভাবে মজুমদার সাহেবের পরিচর্যা করেছেন। আমিও তো আপনার মতো করে করতে পারি নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26 তারিখ ঘোষণা দিয়েছে। উনি তো বিভ্রান্ত করার জন্য কথাটা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সম্মান করার জন্য বলেন নাই, উনি শ্রদ্ধা করার জন্য বলেন নাই। উনি আমাদের কতগুলো জিয়ার বিক্রি করে, জিয়াকে বিক্রি করে যারা খায়, যারা জিয়াকে চিনে না, জিয়াকে জানে না, জিয়ার কোনো কিছু বুঝে না, তাদেরকে চুলকারি দেওয়ার জন্য উনি বলে 27 তারিখ উনি ঘোষণা দিয়েছিলেন। জিয়া রহমান 27 তারিখ 26 তারিখ ঘোষণা দিয়েছিল, জানা উচিত। যে সাবজেক্ট উনি জানেন না সেটা কথা বলেছেন। কালকে ওনার বক্তব্যেও আমি তাৎক্ষণিক কিছু প্রতিবাদ জানিয়েছি। উনি অত্যন্ত সুন্দর ভাবে প্রথমে শুরু করেছেন যারা ভূমিকম্পে মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই, শুকরিয়া জানা বলেছেন। তারপরে ভূমিকা ছাড়াই বলছেন নির্বাচন হবে, সময় মতো হবে। এটা ফোবিয়া হয়ে গেছে। নির্বাচন হবে, সময় মতো হবে, আগ নাই পিছন নাই প্রেক্ষাপট নাই, উনি শুরু করলেন, বক্তব্য শুরু করেন নাই, এটা দিয়ে শুরু করলেন, এটা বললেন অতিভুক্তি চোরের লক্ষণ। এটা একজন, আমি যখন এই কথাটা কমেন্টটা করলাম তখন আমাদের পত্রিকার সম্পাদক, মানব জগতের সম্পাদক সূত্রটা কমেন্ট করলেন যে অতিভুক্তি চোরের লক্ষণ। সরি মতি ভাই, কথাটা আমি প্রকাশ করে দিলাম, আপনার কিছু মনে করেন না, কিন্তু অত্যন্ত সুন্দর কথা বলেছেন, অত্যন্ত যথোচিত কথা বলেছেন, এবং আমার মতো একটা লোককে, যা ঠোঁট কাটা লোকের সামনে বলছেন, এই জন্য আমি এটা বলে দিলাম, কারণ আমি যা জানি, যা শুনি, যা বুঝি তা জনগণের সামনে প্রকাশ করে দেই, তাতে আমার শিরোচ্ছেদ হয় হোক। এই তো ছিল কালকে আমার তাৎক্ষণিক মতি ভাইয়ের প্রতিক্রিয়া। তারপরে বক্তৃতা যা দিয়েছেন সেটা তো দেখতেই পেলাম, সেগুলো আর বলে লাভ নেই। এখন ডক্টর ইউনূস অনেক কথাই বলবেন, যেটা নিয়ে শুরু করেছিলাম। উনি ভুটানের মতো একটা ছোট্ট রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে রিসিভ করার জন্য বিমানবন্দরে ছুটে গেছেন, আর যিনি ওনার সঙ্গে কথা বলেই চলে গেছেন আমাদের শহীদ মিনারে, জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানানোর জন্য। সাধারণত এই সমস্ত অনুষ্ঠানে আমার দেশের প্রধানমন্ত্রীও সঙ্গে যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে যাওয়া দরকার ছিল, উনি সেরকম যান নাই। কিন্তু আবার ভুটানকেও ঠেকাইতে পারেন নাই, ভুটান বলছে আমি যাব, এই প্রোগ্রাম থাকতে হবে, সেটা অস্বীকার করতে পারেন নাই। এই তো ডক্টর ইউনূস। আমি সরি, আমি ওনাকে কিছু বলবো না, আগে বলছিলাম ওনাকে কিছু বলবো না, ওনার কাছ থেকে আমি নির্বাচন চাই। ওনার কাছ থেকে আমি যে কোনো ভাবেই হোক, ছলে বলে কলে কৌশলে আমি নির্বাচনটা ওনার মাধ্যমে করাতে চাই। এখন তো স্পষ্ট হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না, স্পষ্ট হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখন এই সরকার, এই আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীন হবে না, এটা অন্তর্বর্তীকালীন সরকার অধীনে হবে। কাজে আমি যে কোনো ভাবে হোক আমি এখন আর ওই চাপাতে চাচ্ছি না। আমি এখন ডক্টর ইউনূসের স্লোগান, ইউনূসের পক্ষেই সব গাইতে চাই। ইউনূস ভালো, ইউনূস খুব ভালো মানুষ, খুব সুন্দর মানুষ, বলিষ্ঠ মানুষ, অত্যন্ত মেধাবী, অত্যন্ত মানে জাতীয় বীর। ওনার কাছ থেকে আমি এখন শুধু চাই নির্বাচনটা উনি দেখ, সুষ্ঠু অসুষ্ঠ বুঝি না, নির্বাচন সবই সুষ্ঠু। নির্বাচনে জয়ী যারা হয় তারা সুষ্ঠু বলে, আর যারা পরাজিত হয় তারা কখনোই সুষ্ঠু বলে না। কিন্তু আমরা একটা নির্বাচন চাই, এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য ডক্টর ইউনূস যা করবেন, যেভাবে চলবেন, যেভাবে বলবেন, যাই বলবেন, আমার কোনো বিরূপ প্রতিক্রিয়া নাই। আমি ওনার প্রতি কোনো বিরূপ কথা বলবো না, এতটুকু শব্দ বিরূপ উচ্চারণ করবো না। আমি ওনার কাছ থেকে আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চাই, এবং উনি সেই নির্বাচনটা দিবেন। কালকেও সেনাবাহিনীর সামনে, আমাদের সবার সামনে উনি ঘোষণা দিয়েছেন, আমরা সেটা চাই। এবার যদি আমরা বন্দরে আসি,
বন্দরের বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আমাকে কিছু আমার নোটের সাহায্য নিতে হবে। এখানে এত বিষয়গুলো আমরা নাগারে আমি বলে যেতে পারবো না, কিন্তু আমি কিছু বিষয় এখানে আপনাদের সামনে আনতে চাই, যে বিষয়গুলো নিয়ে আমি একটু আমার নিজেকে বক্তব্য নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে বন্দরটা বলছি যে ওদেরকে লিজ দিব, লিজ দিলে আমাদের কি লাভ কি ক্ষতি, আমাদের এইটা আগে আমাদেরকে বিচার করে দেখা প্রয়োজন। না হলে আমরা এখানে ভুল করতে যাব যে হ্যাঁ এই সরকার একই দিনে ইলেকশনটা করতে যাবে, ইলেকশন কমিশন আজকে চিঠি পেয়ে যাবে। এটা আমি গতকালকে একটা আলোচনায় শুনতেছিলাম, ধন্যবাদ, চিঠি তারা দিয়ে দিয়েছে এবং এটা তো নির্ধারিত হয়ে গেল যে এখন নির্বাচনটা একই দিনে হবে, অর্থাৎ বলটা এখন বিএনপির কোর্টে ফেলে দেওয়া হলো। অর্থাৎ বিএনপিকে এখন আষ্টে পৃষ্ঠে বাঁধার চেষ্টা করা হলো। সালাউদ্দিন যে অপকৌশলের শিকার বিএনপি করেছে, সালাউদ্দিন যেভাবে বিএনপিকে নিয়ে একটি গর্তে ফেলেছে, এটা এখন বিএনপির সামনে এমন একটা অবস্থা হয়েছে যে ইলেকশনের সময় সে কি না ভোটের দিকে যাবে না হা ভোটে যাবে। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আজকে না কালকে। আজকে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, যেহেতু বন্দর নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে আমি একটা কিছুটা স্পষ্ট করেছিলাম। ঠিক হচ্ছে, আমি তিনটা স্টেজে আলোচনা করতে চাই। একটা হলো বিদেশি অপারেটরদেরকে লিজ দিলে আমাদের ঝুঁকিটা কি, আরেকটা আলোচনা করতে চাই যে বিভিন্ন দেশ যারা দিচ্ছে তারা তাহলে কেন দিচ্ছে, আর তৃতীয় আলোচনা করতে চাই কিভাবে গেলে পরে আমাদের এটার থেকে সবচেয়ে বেশি বেনিফিট আমরা পেতে পারি, এটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিতে পারি কিনা। আমি তিনটি ভাবে আলোচনা করতে চাই। প্রথম আলোচনা হলো যে আমি যদি লিজ দেই তাহলে কি হবে। আমার প্রথম যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আমার কৌশলগত ও সার্বভৌমত্বগত আমরা ঝুঁকিতে পড়ে যেতে পারি। আমরা আমাদের বন্দরটা যদি বিদেশির হাতে সম্পূর্ণ ছেড়ে দেই তাহলে যে সবচেয়ে হবে সেটা হচ্ছে আমাদের অবকাঠামো, বন্দর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো, সেটা যদি আমরা বন্দর বিমানবন্দর বা এই ধরনের অবকাঠামো যদি আমরা বিদেশিদের হাতে পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দেই তাহলে প্রথমেই যেখানে আসবে সেটা কৌশলগত ও সার্বভৌমত্ব আমার ঝুঁকির মধ্যে পড়বে। সেখানে কেন পড়বে? বন্দর হলো কৌশল জাতীয় সম্পদ, বিদেশি অপরাধের হাতে নিয়ন্ত্রণ গেলে বাংলাদেশের স্বায়ত্তশাসন কমে যেতে পারে, কারণ কার্গো অগ্রাধিকার সে নির্ধারণ করবে, কি কার্গো আসবে না আসবে সে নির্ধারণ করবে। জাতীয় নিরাপত্তা জনিত স্ক্রিনিং সে আমাকে করতে নাও দিতে পারে, অপারেশনাল তথ্যের অ্যাক্সেস সে আমাকে নাও দিতে পারে, সংকটকালে যুদ্ধ বা নিষেধাজ্ঞার সময়ে সে বন্দর পরিচালনা বন্ধ করতে পারে নাও করতে পারে। তাহলে এগুলো তো আমার সার্বভৌমত্বের সরাসরি ঝুঁকিতে পড়ে যাবে যদি আমি তাকে সর্বময় ক্ষমতা দিয়ে দেই। তারপরে আসতেছে বিদেশি ভূ রাজনৈতিক প্রভাবের প্রসার ঘটবে, দ্বিপাক্ষিক আলোচনার চাপ কমে যাবে, এতে আমার প্রভাব বাড়তে পারে, সামরিক লজিস্টিক সুবিধা থেকে আমি বঞ্চিত হতে পারি, উপকূল সমুদ্র নীতিতে প্রভাব বিস্তার লাভ করতে পারে, কারণ সে যে কোনো দেশের জাহাজ তার বন্দরে নিয়ে আসতে চাইবে, তখন আমি আমার সমুদ্র বন্দরকে নিরাপত্তা দেওয়ার মতো আমি অপারগত হয়তো বা আমি অক্ষম হইতে পারি। গোয়েন্দা নজরদারিতে ঝুঁকি হবে, বিদেশি প্রতিষ্ঠান সেখানে কার্গো ডেটা, জাহাজ চলাচলের রুট, সামরিক পণ্যের গতিবিধি, বাণিজ্য প্রবাহের তথ্য সবকিছু তার কাছে থাকবে। সবকিছু সে তখন বাজারে বাইরে বিক্রি করে দিতে পারবে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। দীর্ঘমেয়াদে আমাদের গোয়েন্দা ভারসাম্য আমরা হারিয়ে ফেলবো। এটা ছিল আমার 1 নম্বর কথা, যে আমার সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক এবং রাজস্ব ঝুঁকি। সেখানে কি হবে? বিদেশে রাজস্ব বিদেশে স্থানান্তর হয়ে যাবে, ওখান থেকে সে যা লাভ করবে সেটা এখান থেকে বাইরে চলে যাবে, যেখানে আমার কোনো হিস্সা থাকবে না, যার ফলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে কাস্টমস আধুনিকীকরণ ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে স্থানীয় কর্মসংস্থান সংকুচিত হয়ে যাবে, যার ফলশ্রুতিতে আমার জাতীয় রাজস্ব আয়ের উপরে বিরূপ প্রভাব পড়বে। কাজে এখানে বিভিন্ন ভাবে যদি সে ট্যারিফ ও চার্জ বৃদ্ধির ঝুঁকি বাড়বে,
বিদেশি অপারেটররা তাদের লাভের স্বার্থে, তাদের মুনাফার স্বার্থে সে হ্যান্ডলিং চার্জ যে কোনো সময় বাড়াতে পারে, যে কোনো পর্যায়ে বাড়াতে পারে, সেখানে আমার কিছু বলার থাকবে না। সে লুকানো ফি চালু করতে পারে, আন্ডার হ্যান্ড সিস্টেম চালু করতে পারে, আন্ডার ইনভয়েসিং সে করতে পারে, সেখানে আমার নিয়ন্ত্রণ থাকবে না। এবং সে মুনাফাকে অগ্রাধিকার দেবে। সে তো আমার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে না, সামাজিক দায়িত্ব পালন করবে না। আমার ইমার্জেন্সি ওষুধ আনার দরকার, সে ওষুধের জাহাজটাকে তো সে অগ্রাধিকার দিবে না। ফলে তার লক্ষ্য থাকবে মুনাফা, যা আমাদের বিশেষ করে আরএমজি তে আমদানি খরচ বাড়িয়ে দেবে। আমদানি খরচ, আরএমজি এবং ওষুধের যে আমরা বিভিন্ন আমদানি করি, মেশিনারি আমদানি করি, এটার খরচ সে বাড়িয়ে দেবে। দীর্ঘমেয়াদী নীতির নমনীয়তা হারানো, এর ফলে আমরা কোনো লং টার্ম প্ল্যান করতে পারবো না। 20-30 বছরের জন্য কনস্টিটিউশন ভবিষ্যতে পরিবর্তন কঠিন হয়ে যাবে। আমরা ট্যারিফ সমন্বয় করতে পারবো না, সম্প্রসারণ পরিকল্পনা করতে পারবো না, আমরা প্রযুক্তি সংযোজন করতে পারবো না, আমরা প্রতিযোগিতা যেতে পারবো না, ওর সঙ্গে তখন প্রতিযোগিতা করতে পারবো না। এক্ষেত্রে ভুল সিদ্ধান্ত ইয়ার্স আফটার ইয়ার্স, 10 যুগের পর যুগ ধরে আমাদের জন্য সমস্যা তৈরি করবে। তৃতীয় হচ্ছে কর্মসংস্থান ও শ্রমঝুঁকি। স্থানীয় শ্রমিকদের চাকরি হারানোর ঝুঁকি হবে সর্বোচ্চ। বিদেশি অপারেটর, বিদেশি ম্যানেজার, বিদেশি ইঞ্জিনিয়ার তারা নিয়ে আসবে, শ্রমিক সংখ্যা তারা কমিয়ে দিবে, যেহেতু তারা আধুনিকরণ করবে, অটোমেশন করবে, অটোমেশন তারা বাড়াবে, যা শ্রমবাজারে, আমার স্থানীয় শ্রমবাজারে অস্থিরতা সৃষ্টি করবে। এটা কোনোভাবে আমার দেশের জন্য কাম্য হতে পারে না, কোন সরকারের জন্য কাম্য হতে পারে না, জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। শ্রম অধিকারে ক্ষয়ের ঝুঁকি, অতিরিক্ত উৎপাদন চাপ, ওভারটাইম আয়ের হ্রাস এবং ইউনিয়ন দুর্বল হয়ে যাবে। এখানে আমাদের শ্রমিকদেরকে তারা যে কোনো ব্যবহার করবে, তাদের ন্যায্য শ্রমিক শ্রমহার নাও দিতে পারে, ওভারটাইম নাও দিতে পারে, তারা কথায় কথা অটোমেশনে চলে যাবে। এখানে আমার শ্রমিক বেতন পাইলো কি, তার কর্মসংস্থান হলো কিনা সেটা সে দেখবে না। কাজে এখানে শ্রম অধিকার ক্ষয়ের প্রচন্ড ঝুঁকি দেখা দিবে। চতুর্থ আমি বলতে চাচ্ছি, নিরাপত্তা ও সামুদ্রিক নিয়ন্ত্রণে ঝুঁকি। বন্দর আমার সীমান্ত রেখার এক্সিট এবং এন্ট্রি, সেখানে তৃতীয় দেশের প্রভাব অনুপ্রবেশের ঝুঁকি বাড়াবে। বিদেশি অপারেটর কোন শক্তিধর রাষ্ট্রের সঙ্গে সমন্বিত হলে সেই রাষ্ট্র পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে। সে সাপ্লাই চেইন তৈরি করতে পারে, লজিস্টিক করিডোর তৈরি করতে পারে, বঙ্গোপসাগরে প্রবেশাধিকারের অধিকার সে নিশ্চিত করতে পারে, আঞ্চলিক নৌ কৌশল সে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে আমি তো এখানে ক্ষতিগ্রস্ত হব। এটা যদি আমি বিদেশি অপারেটরকে দেই, সে বিদেশি অপারেটরের কাছে আমি তখন তার দ্বারা নিয়ন্ত্রিত হব, তার উপরে আমি ডিপেন্ডেন্ট হয়ে যাব। কাজে এখানে তৃতীয় দেশে প্রবেশ অনুপ্রবেশের ঝুঁকি আমার বেড়ে যাবে। পাশাপাশি দ্বৈত ব্যবহার, ডুয়েল যোগ। এখন আমার এখানে সে গোয়েন্দা জাহাজ নিয়ে আসতে পারে, সামুদ্রিক নজরদারি সে করতে পারে, জাহাজ ট্রেকিং করতে পারে, যেটা আমাকে সে করতে নাও দিতে পারে, বা আমিও করব, তারাও করব। এখানে একটা ডুয়েল ইউজ হতে পারে, যেটা স্মুথ ফাংশনের জন্য, একটা সুন্দর কাজ করার জন্য সহায়ক হবে না, যা সবসময়, যার ফলে এগুলা কখনোই বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে থাকবে না। বাংলাদেশ যা করবে প্যারালাল ভাবে সেও তা করবে, থাকবে না। তারপরে আসবে শাসন পরিচালনাগত ঝুঁকি। এই শাসন ও পরিচালনাগত ঝুঁকি, অর্থাৎ কারা রুল করবে, কারা এটা চালাবে, এটা চট্টগ্রাম বন্দর অথরিটির সঙ্গে সরাসরি স্বার্থের সংজ্ঞা সৃষ্টি করবে। এই পোর্টটা চালাবে কে, কর্তৃত্ব কার, নিয়ন্ত্রণ কে করবে। তাহলে আমার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রয়োজন হবে কি, তাহলে তাদের সঙ্গে সরাসরি সংঘাতে চলে যাবে। বিদেশ অপারেটররা অগ্রাধিকার প্রাপ্ত নোঙ্গর সুবিধা চাইতে পারে, তখন তারা বলবে আমার জাহাজকে আমি আগে নিয়ে আসবো, অন্য জাহাজ পরে আসবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কি করবে, সে কি কোনটা করবে, তার সংঘাত সৃষ্টি হবে। কাস্টম অটোমেশন প্রভাবিত করতে পারে, তারা কাস্টম করে, তারা সেখানে বলে, তারা যেভাবে কাস্টম দেখবে সেভাবে করবে, কাস্টম অটোমেশন করে তারা তাড়াতাড়ি মাল ছাড়াই করে দেবে, সেখানে আমি আমার নির্ধারিত কর নাও পেতে পারি। তৃতীয়ত হলো নীতিমালা মানতে উনিয়ে দেখাতে পারে। আমি একটা ছোট্ট দেশ, আমেরিকান একটা কোম্পানি হ্যান্ডেল করতেছে,
সে আমার নীতিগত সিদ্ধান্ত নাও মানতে পারে, কথায় কথায় আমাকে আদালতে নিয়ে যেতে পারে, কথায় কথায় আমাকে সে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে নিয়ে যেতে পারে, যেখানে তার অর্থনৈতিক ক্ষমতা আছে, কিন্তু আমার বাংলাদেশের প্রসিডিউরাল, আমার যে ওই মানে প্রশাসনিক যে নিয়ম নীতি বা আমার যে কি বলে যে চলে প্রশাসন যেভাবে চলে সেটা নাও হতে পারে। সেখানে আমার ব্যুরোক্রেসি আমাকে তো টাকা দিবে না যে আমি গিয়া ওই বড় বড় হাইকোর্টে গিয়া বড় বড় সুপ্রিম কোর্টে জাজ দেখে নিয়ে আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্টে গিয়ে আমি ফাইট করি। এখানে আমার জটিলতা দেখা দেবে। তারপরে আসবে তারা বিশেষ সুবিধা দাবি করতে পারে, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এই সুবিধা চায় ও সুবিধা চায়, এবং সেই সুবিধার জন্য আমাদেরকে ব্রাইব করতে পারে, রাজনীতিবিদদেরকে ব্যবহার করতে পারে, লবিস্টদের ব্যবহার করতে পারে, টাউট বাট্টারদেরকে ব্যবহার করে তার সুবিধাকে সে আরো বেশি বাড়ায় দিতে পারে। তার মানে দেশে দুর্নীতি বৃদ্ধি করার একটা ফ্লাড গেট খুলে যাবে। তারা আমাদের যে কোনো মাথা কিনে নিয়ে তাদের পক্ষে ব্যবহার করতে চাইবে। একচেটিয়া নিয়ন্ত্রণের ঝুঁকি, এক অপারেটর একাধিক টার্মিনাল পরিচালনা করলে বাইরে একচেটিয়া ক্ষমতায় তৈরি হবে, প্রতিযোগিতা কমে যাবে, মূল্য নির্ধারণে অপারেটরদের প্রভাবশালী হয়ে উঠবে। এখানে একটা কোম্পানি মানে তার ইচ্ছা মতো একচেটিয়া হয়ে যাবে, এটা তো কখনো গ্রহণযোগ্য হতে পারে না। কাজেই 6 নম্বর আসতেছে, 5টা আলোচনা করেছে। 6 নম্বর বলছি জাতীয় লজিস্টিক ও বাণিজ্যগত ঝুঁকি। আমার দেশের জাতীয় লজিস্টিক অর্থাৎ আমার জিনিসপত্র আনা নেওয়া, আমার যে দেশে উৎপাদন ভীষণ ব্যাহত হবে যদি তার রপ্তানি প্রতিযোগিতা আমার কমে যাবে, যদি তারা